নবনীর ঘুম ভাঙে সকাল 10টায়। সপ্তাহে দুদিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে তার ক্লাস থাকে 9টায়। এই দুদিন ঘড়িতে অ্যালার্ম দেয়া থাকে। যথাসময়ে অ্যালার্ম বাজে, ঘুমের ঘোরে নবনী হাত বাড়িয়ে ঘড়ি হাতে নেয়। অ্যালার্ম বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ে। অ্যালার্মের পর তার গাঢ় হয়, খুব শান্তি শান্তি লাগে। তার ঘুম ভাঙে যথারীতি সকাল 10টায়। ক্লাস করা হয়নি এ নিয়ে তাকে মোটেও চিন্তিত মনে হয় না। দরজা খুলে সে বের হয়ে তীক্ষ্ণ গলায় বলে, আমার চা কোথায়? বলেই সে আবার নিজের ঘরে ঢুকে বিছানায় এলিয়ে পড়ে। বড় কাপ ভর্তি চা আসবে, চায়ে চুমুক দিতে দিতে আস্তে আস্তে ঘুম কাটাবে। তারপর আসবে দাঁত ব্রাশ করার প্রশ্ন, হাত মুখ ধোয়ার প্রশ্ন। আজ বৃহস্পতিবার সকালের ক্লাস মিস হয়েছে। একটা টিউটোরিয়াল ক্লাস আছে দুপুর 2টায়। এডগার এলেন পো কবিতা নিয়ে আলোচনা। It was many and many a years ago, in a kingdom by the sea, that a maiden there lived whom you may know by the name of Annabel Lee. And this maiden she lived with no other thought than to love and be loved by me. আচ্ছা, এই কবিতাটার সঙ্গে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা একই গায়ের খুব মিল আছে না? আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এডগার এলেন পোর অ্যানাবেল লি কি রবীন্দ্রনাথের রঞ্জনা? স্যারকে এই প্রশ্ন করলে কেমন হয়? স্যার কি খুব রেগে যাবেন? স্যার আবার অস্বাভাবিক রবীন্দ্র ভক্ত। ইংরেজির অধ্যাপকরা রবীন্দ্রনাথ ভক্ত হন না। শহীদ স্যার রবীন্দ্র ভক্ত। শহীদ স্যারের ক্লাসটা না করলে আজ ছুটি। শুক্র শনি এমনিতেই ছুটি। 3 দিনের ছুটি। নবনী চায়ের কাপে চুমুক দিচ্ছে, দ্রুত চিন্তা করছে দুপুরের ক্লাসটা করবে কি করবে না। মন স্থির করতে পারছে না। ক্লাস করাটা জরুরি, আবার পরপর 3 দিনের ছুটিটাও জরুরি। কোন জরুরিটা বেশি জরুরি? নবনীর শীত লাগছে। সারা রাত এসি চলেছে। ঘর এখন ডিপ ফ্রিজের মতো ঠান্ডা। ভোর রাতে শীতে কাঁপতে কাঁপতে একবার ঘুম ভেঙেছে। সে হাত বাড়িয়ে এসি বন্ধ করার রিমোট কন্ট্রোল খুঁজেছে, পাওয়া যায়নি। বিছানা থেকে নেমে এসির রিমোট কন্ট্রোল খোঁজার কোনো মানে হয় না। সে কুকরি মুকরি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। কাল শেষ রাতে নবনীর মনে হয়েছে সে এই পৃথিবীতে আগে আগে এসে পড়েছে। আরো 20-25 বছর পর তার জন্ম হলে যন্ত্রণা কম হতো। তখন বিজ্ঞান আরো অনেক দূর এগিয়ে যেত। ঘর বেশি ঠান্ডা হয়ে গেলে হাত বাড়িয়ে রিমোট কন্ট্রোল খুঁজতে হতো না। সে মুখে বলবে এসি বন্ধ, অমনি এসি বন্ধ। টিভির চ্যানেল বদলাবার জন্য বোতাম টিপাটিপি করতে হবে না, মুখে বললেই হবে চ্যানেল নাম্বার 7 ন্যাশনাল জিওগ্রাফি। অমনি চ্যানেল বদলে যাবে, শুরু হয়ে যাবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। রাতে শোবার সময় নবনী সবকিছু হাতের কাছে নিয়ে ঘুমায়। 1 বোতল পানি, এসির রিমোট কন্ট্রোল, টিভির রিমোট কন্ট্রোল, পছন্দের একটা গল্পের বই এবং একটা খাতা কলম। বিশেষ ধরনের কলম। লেখার সময় কলম থেকে আলো বের হয়, সেই আলোয় রাতেও লেখা যায়। খাতাটা সে রেখেছে স্বপ্ন দেখে ঘুম ভাঙলে স্বপ্নটা সঙ্গে সঙ্গে লিখে ফেলার জন্য। কারণ দিনের বেলায় রাতের কোনো স্বপ্নই তার মনে থাকে না। ইদানিং প্রতি রাতেই নবনী ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছে। নবনীর দূরসম্পর্কের এক চাচা ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্টের প্রফেসর। তিনি তাকে শোবার সময় খাতা কলম নিয়ে শুতে বলেছেন। নবনীর চিকিৎসা করার সময় তার স্বপ্নগুলো জানা নাকি বিশেষ প্রয়োজন। গত রাতে কোনো স্বপ্ন দেখেছে কিনা নবনী মনে করতে পারল না। শেষ রাতে একবার যখন ঘুম ভেঙেছে, তাহলে ধরে নেওয়া যায় স্বপ্ন দেখেই ঘুম ভেঙেছে। নবনী হাত বাড়িয়ে খাতাটা নিল, পাতা উল্টালো। হ্যাঁ, স্বপ্ন দেখেছে। গোটা গোটা করে স্বপ্ন লেখা আছে। এমনিতে নবনীর হাতের লেখা জড়ানো, কিন্তু আধো ঘুম আধো তন্দ্রার সময়ের হাতের লেখা বেশ পরিষ্কার। নবনী লিখেছে, স্বপ্নে দেখলাম পানির ওপর দিয়ে দৌড়ে যাচ্ছি। পানি বরফ শীতল। যতই সামনের দিকে এগুচ্ছি ততই পানি বাড়ছে। মনে হচ্ছে আমি গভীর পানির দিকে যাচ্ছি। দৌড়ানো বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ালাম। যেদিকে দৌড়াচ্ছিলাম তার উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। সেদিকেও পানি বাড়ছে। আমি ক্রমাগত গভীর পানির দিকে যাচ্ছি। আবারও দাঁড়িয়ে পড়লাম। আমার চারদিকে হিম শীতল পানি, দিগন্ত রেখা বলে কিছু নেই। আমি দাঁড়িয়ে আছি এক দিকচিহ্নহীন সমুদ্রের মাঝখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা গভীর না,
পানি আমার কোমর পর্যন্ত, কিন্তু যেদিকে যাওয়া যায় গভীরতা বাড়ে। হঠাৎ শোঁ শোঁ শব্দ শুরু হলো। আমার চারদিক থেকে উঁচু হয়ে পানি আসছে, যে কোনো মুহূর্তে আমাকে ডুবিয়ে দেবে। ভেঙে গেল। নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। স্বপ্নটা রাতে যত ভয়ঙ্কর মনে হচ্ছিল, আসলে তত ভয়ঙ্কর না। এই স্বপ্ন দেখার পেছনে কারণ আছে। সে স্বপ্নে দেখেছে হিমশীতল পানি। এই কারণ, ঘর এসির জন্য খুব ঠান্ডা হয়ে গিয়েছিল। সে শীতে কাঁপছিল। এক্সটার্নাল স্টিমুলাই স্বপ্ন তৈরি করেছে। চারদিক থেকে পানি এসে তাকে গ্রাস করছে। এর পেছনেও কারণ আছে। ঘুমোতে যাওয়ার আগে সে ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল দেখছিল। দক্ষিণ মেরু নিয়ে প্রোগ্রাম। দক্ষিণ মেরুতে পানি পাওয়া গেছে। বিজ্ঞানীরা এই নিয়ে মহা চিন্তিত। দক্ষিণ মেরুতে পানি পাওয়ার কথা না, তাহলে কি বরফ গলতে শুরু করেছে? যদি দক্ষিণ মেরুর বরফ গলে যায়, তাহলে পুরো পৃথিবী 24 ফুট পানির নিচে তলিয়ে যাবে। এরকম ভয়ঙ্কর প্রতিবেদন দেখে ঘুমোতে গেলে রাতে পানিতে ডুবে যাওয়ার স্বপ্ন দেখাই তো স্বাভাবিক। স্বপ্নের খাতায় কিছু ফুটনোট লিখে রাখা কি দরকার? স্বপ্ন প্রসঙ্গে তার নিজের ব্যাখ্যাও থাকবে। এই ব্যাখ্যা সাইকিয়াট্রিস্ট সাহেবের কাছে লাগলেও কাজে লাগতে পারে। তবে সাইকিয়াট্রিস্ট নবনীকে দেখছেন, তার নাম একে হোসেন। আইনস্টাইনের চেহারার সঙ্গে ভদ্রলোকের চেহারার খুব মিল আছে। মাথা ভর্তি ধবধবে সাদা চুল। আইনস্টাইনের গোঁফ ছিল, ভদ্রলোকের গোঁফ নেই। সাইকিয়াট্রিস্টরা উল্টাপাল্টা প্রশ্ন করেন, এইরকম কথা শোনা যায়। এই ভদ্রলোকের বেলায় সেরকম মনে হয় না। ভদ্রলোকের প্রশ্নগুলো সুন্দর, তবে প্রশ্নের ধরন দেখে বোঝা যায় ভদ্রলোক কিছু না জেনেই নবনীর দুঃস্বপ্নের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। প্রশ্নগুলো করা হচ্ছে সেদিক থেকে। নবনীর ধারণা, প্রফেসর একে হুসাইন মোটামুটি নিশ্চিত যে ডাক্তার ছেলের সঙ্গে নবনীর বিয়ে হয়েছে, তার সঙ্গে বনিবনা হচ্ছে না। নবনী দুঃস্বপ্নগুলো এই কারণে দেখছে। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক প্রশ্ন করার সময় চোখ বন্ধ করে প্রশ্ন করেন। এটা নবনীর কাছে খুব অস্বস্তিকর মনে হয়। কয়েকবার সে ভেবেছে সেও জবাব দেওয়ার সময় চোখ বন্ধ করে রাখবে। দুজন কথা বলছে, দুজনেরই চোখ বন্ধ। মজার না ব্যাপারটা? আচ্ছা মা নবনী, সব দুঃস্বপ্নগুলো কি তুমি বিয়ের আগেও দেখতে? মাঝে মাঝে দেখতাম। বিয়ের পর বেশি দেখছো, তাই না? হুম। প্রায় রোজ রাতেই দেখছো? হুম। তোমার ডাক্তার হাজবেন্ড আনিসও তো শুনেছি গ্রামের দিকে কোথায় কাজ করছে। ঠিকই শুনেছেন চাচা। তুমি ওর সঙ্গে থাকছো না? কিভাবে থাকবো? ইউনিভার্সিটি তো খোলা। ওর কাছে যাও না? একবার গিয়েছি, গত মাসের 11 তারিখ। 3 দিন ছিলাম। তখনও কি দুঃস্বপ্ন দেখেছো? হুম। কি দেখেছো মনে আছে? একটা শুধু মনে আছে। বাড়িতে আগুন লেগে গেছে, আমরা বের হতে পারছি না, কারণ দরজা খুঁজে পাচ্ছি না। কাঠের বাড়ি না দালান মনে নেই। আগুনের সঙ্গে প্রচুর ধোঁয়া ছিল নাকি শুধুই আগুন, তাও মনে নেই। সেই স্বপ্নে তুমি একা ছিলে নাকি তোমার সঙ্গে তোমার হাজবেন্ডও ছিল? মনে নেই চাচা, আমার স্বপ্ন মনে থাকে না। রাতে যা দেখি সকালবেলা ভুলে যাই। তাহলে এই স্বপ্নটা মনে আছে কিভাবে? কিছু কিছু স্বপ্ন মনে থাকে। তোমার শ্বশুর বাড়ি তো ঢাকাতেই, তাই না? শ্বশুর বাড়ি ঢাকায় না, তবে আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় থাকেন, কলাবাগানের একটা ফ্ল্যাটে। তুমি তাদের সঙ্গে থাকো না? জি না, মাঝে মাঝে দেখা করতে যাই, কিন্তু থাকি না। থাকো না কেন? নিজের ঘর ছাড়া আমার ঘুম হয় না। তাছাড়া ওদের বাড়িতে এসি নেই। আমার খুব একটা খারাপ অভ্যাস হয়েছে। রাতে ঘুমোতে যাওয়ার সময় এসি লাগে। শীতের সময়ও আমি এসি ছেড়ে রাখি। ডাবল লেপ গায়ে দিয়ে ঘুমাই। শ্বশুর শাশুড়ি তোমার কেমন লাগে? মোটামুটি লাগে। খারাপও না, আবার ভালোও না। এই দুজনের মধ্যে কাকে তোমার বেশি অপছন্দ? আমার শ্বশুরকে। উনি বেশি কথা বলেন। উনি কাউকে কথা বলতে দেবেন না।
নিজে কথা বলবেন, অন্য কেউ কথা বললে তিনি কেমন যেন বিরক্ত হন, ভ্রু কুঁচকে তাকান। কি নিয়ে কথা বলেন? বেশিরভাগ সময় হোমিওপ্যাথি নিয়ে। রিটায়ার করার পর হোমিওপ্যাথির বই পড়ছেন তো, হোমিওপ্যাথি মাথার ভিতর ঢুকে গেছে। চিকিৎসা করছেন? নিজের আত্মীয় স্বজনদের মধ্যে করছেন। আমি যে কবার তার কাছে গিয়েছি তিনি জোর করে ওষুধ খাইয়ে দিয়েছেন। কি ওষুধ? ইপিকাক। আপনি যদি কিছুক্ষণ তার সামনে থাকেন তাহলে আপনাকেও হয়তো কোনো ওষুধ খাইয়ে দিবেন। তুমি যেসব দুঃস্বপ্ন দেখো তার মধ্যে তোমার শ্বশুরকে কখনো দেখেছো? মনে নেই চাচা। মা শোনো, মাথার কাছে সবসময় একটা খাতা রাখবে আর কলম রাখবে। খাতাটা হলো স্বপ্ন খাতা। স্বপ্ন দেখে যদি ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে খুব গুছিয়ে স্বপ্নটা লিখে ফেলবে। অবশ্যই তারিখ দেবে, সময় লিখে রাখবে। আপাতত ঘুমের ওষুধ দিচ্ছি, ডরমিকাম। সাইড এফেক্ট নেই বললেই হয়, বিছানায় যাবার আধ ঘন্টা আগে একটা ডরমিকাম খাবে। চাচা, আমার তো ঘুমের কোনো সমস্যা নেই, বিছানায় যাওয়া মাত্র আমার ঘুম পায়, ঘুমের ওষুধ খাবো কেন? ঘুমের ওষুধটা খাবে যাতে সাউন্ড স্লিপ হয়, ঘুম গাঢ় হলে দুঃস্বপ্ন দেখবে না। দুঃস্বপ্ন না দেখলে স্বপ্নের খাতায় দুঃস্বপ্নগুলো লিখবো কিভাবে? আমার সমস্যাটা কি তা বোঝার জন্যই তো স্বপ্নগুলোর বিষয়ে আপনার জানা দরকার। নবনীর কথায় প্রফেসর এ কে হোসাইন এমনভাবে বিরক্তিতে চোখ মুখ কুঁচকালেন যে নবনীর হাসি পেয়ে গেল। সে হাসি চাপা দিয়ে গম্ভীর গলায় বলল, চাচা, আপনি ভুরু টুরু কুঁচকে ফেলেছেন কেন? আপনি কি আমার কথায় বিরক্ত হয়েছেন? সামান্য হয়েছি। কেউ যখন তুচ্ছ কথা নিয়ে পেঁচায় আমার ভালো লাগে না। তোমার মধ্যে এই অভ্যাসটা আছে। নবনী আগের চেয়েও গম্ভীর গলায় বলল, চাচা, আপনার মেজাজ খিটখিটে তো, এই জন্যই আমার কথা পেঁচানো মনে হচ্ছে। আমি মোটেও পেঁচানোর কথা বলছি না। আপনার নাচ ভূমিকা খাওয়া উচিত। খিটখিটে মেজাজের মানুষদের প্রধান ওষুধ হলো নাচ ভূমিকা। 200 পাওয়ারের নাচ ভূমিকা সকালে 4টা আর রাতে 4টা করে খাবেন। এই ওষুধ আমি শিখেছি আমার শ্বশুরের কাছ থেকে। আপনি বললে আমি আমার শ্বশুরের কাছ থেকে ওষুধ এনে দেব। ভদ্রলোক কিছু বললেন না, স্থির চোখে নবনীর দিকে তাকিয়ে রইলেন। সেদিন তার দৃষ্টি দেখে নবনীর মনে হয়েছিল নবনীর মতো রোগী তিনি খুব বেশি দেখেননি, দেখার ব্যাপারে তার উৎসাহও নেই। ভারী গম্ভীর গলায় কে যেন ডাকলো, নবনী। নবনী ভ্রু কুঁচকালো, গলাটা কার চিনতে পারল না। এ বাড়িতে এরকম গম্ভীর গলা তো কারো নাই। তারপর মনে হলো এটা তার বাবার গলা। খুব চেনা মানুষকে মাঝে মাঝে যেমন অচেনা মনে হয়, দীর্ঘদিনের পরিচিত গলাও হঠাৎ হঠাৎ খুবই অপরিচিত লাগে। বিস্মিত হয়ে ভাবতে হয় কে কথা বলছে। নবনীর বাবা ফরহাদ সাহেব সকাল 9টার মধ্যে বের হয়ে যান। তার কোনো ছুটি ছাটা নেই। সপ্তাহের যে দুদিন অফিস বন্ধ সে দুদিন তিনি যান কারখানায়। তার দুটা সুতার কারখানা আছে। গাজীপুরে জাপানি কোলাবোরেশনে চীনামাটির কারখানা দিচ্ছেন। প্রোডাক্টের নাম হবে নবনী। আজ বের হননি তার মানে কোনো সমস্যা আছে। নবনীর সমস্যা ভালো লাগে না। নিজের সমস্যা তো ভালো লাগেই না, আশেপাশের মানুষদেরও সমস্যাও ভালো লাগে না। সে চায়ের কাপ হাতে শোবার ঘর থেকে বের হয়ে এলো। এই কাজটা করতেও তার ভালো লাগছে না। দিনের প্রথম চা সে আরাম করে নিজের ঘরে বসে খেতে ভালোবাসে। দিনের প্রথম অংশ এবং দিনের শেষের অংশটি তার নিজের, বাকি অংশগুলো অন্যরা ভাগাভাগি করে নিক। ফরহাদ সাহেব মেঝেতে পা ছড়িয়ে বসে আছেন। তার খালি গা, পরনে লুঙ্গি, গৌরবর্ণের মানুষ, মাথা ভর্তি ধবধবে সাদা চুল। তিনি অত্যন্ত মিষ্টভাষী, কারো সঙ্গেই উঁচু গলায় কথা বলেন না। তারপরেও তাকে মনে হয় দূরের মানুষ, কাছের কেউ না। ফরহাদ সাহেবের সামনে খবরের কাগজ বিছানো। নবনীকে দেখে তিনি হাসি মুখে বললেন, তোর বয়সী একটা মেয়ে সকাল 10টা পর্যন্ত কি করে ঘুমায় আমি তো ভেবেই পাই না। নবনী গম্ভীর গলায় বলল, তুমি যেমন আমার ব্যাপারটা ভেবে পাও না, আমিও ভেবে পাই না তুমি কি করে দিনের পর দিন ভোর 5টায় উঠে পড়ো।
তোমার বয়সী মানুষদের মধ্যে আলস্য থাকবে, ভোরবেলায় ঘুম ভেঙে গেলেও কিছুক্ষণ গড়াগড়ি করবে, ঘুম ভাঙা মাত্র লাফ দিয়ে বিছানা থেকে নামবে। ফরহাদ সাহেব আনন্দিত গলায় বললেন, অভ্যাস করলেই হয়, 4-5 দিন চেষ্টা করলেই দেখবি ভোর 5টায় ঘুম ভাঙার অভ্যাস হয়ে যাবে। এরকম বিশ্রী অভ্যাস করার দরকার কি? ভোরবেলায় ঘুম ভাঙা বিশ্রী অভ্যাস? অবশ্যই বিশ্রী অভ্যাস। শরীরকে আরাম দিতে হয় বাবা। শরীরকে কষ্ট দেবার মানে কি? শরীরকে কষ্ট দেবার মানে হলো শরীরের ভেতর যে আত্মা বাস করে তাকে কষ্ট দেয়া। ফরহাদ সাহেব হাসি মুখে বললেন, ভুল লজিকে তোর মাথাটা ভর্তি। তোর যেটা করা উচিত সেটা হচ্ছে একটা চিমটা দিয়ে তোর মাথা থেকে এক এক করে ভুল লজিক বের করে ফেলা। নবনী বাবার পাশে বসতে বসতে বলল, তুমি আজ অফিসে যাবে না? ফরহাদ সাহেব বললেন, না। যাবে না কেন? শরীর খারাপ? শরীর ঠিকই আছে। যে মানুষ ভোর 5টায় ঘুম থেকে উঠে তার শরীর এত সহজে খারাপ হয় না। তুই কি মুখ না ধুয়েই চা খাচ্ছিস? হুম। তোকে দেখেই তো মা আমার কেমন ঘেন্না ঘেন্না লাগছে। কিছু করার নেই বাবা, আমি এরকমই। ফরহাদ সাহেব আগ্রহ নিয়ে বললেন, তোর এমন অদ্ভুত আচার আচরণ দেখে শ্বশুরবাড়ির লোকজন কিছু বলে না? এখনো বলেনি, নতুন বউ তো, চক্ষু লজ্জায় কিছু বলতে পারছে না, লজ্জাটা কেটে গেলে বলবে। এরা বোধহয় তোর ব্যাপার স্যাপার টের পায়নি। তুই তো থাকিস এখানে, শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর বোধহয় দেখাই হয় না। সপ্তাহে একদিন যাই। আজ যাবি? না। এক কাজ কর, আজ যা। আজ যেতে বলছো কেন? ওদের একটা সারপ্রাইজ দে। আমি বিরাট এক মাছ কিনে এনে দেব, মাছ নিয়ে যা, তোর শ্বশুর শাশুড়ি খুশি হবে। আমি নিউ মার্কেট লোক পাঠাচ্ছি, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে আনবে। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে বড় মাছ দেখে খুশি হয় না। তাদের খুশি করার আমার দরকার কি? মানুষকে খুশি করার মধ্যে আনন্দ আছে। সেই মানুষ যদি শ্বশুর শাশুড়ি হয় তাহলে তো কথাই নেই। মাছ কিনতে পাঠাবো? না। সেকেন্ড থট দিবি? সেকেন্ড শুধু না, আমি ফোর্থ থট পর্যন্ত দিয়ে ফেলেছি। মাছ নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, এটা ভাবতেই ঘেন্না লাগছে। চারদিকে মাছ মাছ গন্ধ পাচ্ছি। এই যে চা খাচ্ছি, চায়ের মধ্যেও মাছের আষ্টে গন্ধ। নবনীর চা শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেছে বলে চা খাওয়ার মজাটা ঠিক পাওয়া যায়নি। আরেক কাপ খেতে পারলে ভালো হতো। তার জন্য যন্ত্রণা করতে হবে। দোতলা থেকে একতলায় নামতে হবে। তাদের বাড়ির রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি সবই একতলায়। দোতলাটা স্লিপিং কোয়ার্টার। দুটো প্রকাণ্ড শোবার ঘর, একটা তার, অন্যটা তার বাবার। মাঝখানে ছোটখাটো খেলার মাঠের মতো ফ্যামিলি লাউঞ্জ আছে। সেখানে টিভি, মিউজিক সেন্টার। ফ্যামিলি লাউঞ্জে মোটা গদির ডিভান আছে। শুয়ে শুয়ে ছবি দেখা হলো নবনীর ছোটবেলাকার অভ্যাস। মানুষের কিছু ছোটবেলাকার অভ্যাস বড়বেলাতেও থেকে যায়। নবনীর এই অভ্যাসটি রয়ে গেছে। দ্বিতীয় কাপ চায়ের জন্য নবনীকে একতলায় রান্নাঘরে যেতে হবে। যতক্ষণ ফরহাদ সাহেব আছেন ততক্ষণ কাজের লোকদের কেউই দোতলায় আসবে না। তাদের সেরকম নির্দেশ দেয়া আছে। নবনীর একতলায় নামতে ইচ্ছে করছে না। ফরহাদ সাহেব বললেন, মুখ শুকনো করে বসে আছিস কেন? নবনী জবাব দিল না। ফরহাদ সাহেব পত্রিকা ভাঁজ করতে করতে বললেন, আজ ইউনিভার্সিটি নেই? 2টার সময় একটা ক্লাস আছে। যাবি না? এখনো বুঝতে পারছি না। কখন বুঝতে পারবি? ক্লাস শুরু হবার আধ ঘন্টা আগে বুঝতে পারবো। ফরহাদ সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ শব্দ করে হেসে ফেললেন। নবনী বলল, হাসছো কেন? তোর অভিনয় দেখে হাসছি। নবনী বিস্মিত হয়ে বলল, অভিনয় কি করলাম? ইনডিসিশনের একটা সুন্দর অভিনয় তুই সবসময় করিস। প্রায়ই দেখি তোর মধ্যে একটা দিশেহারা ভাব। কাজটা করবো কি করবো না, আমি 100% নিশ্চিত ভাবটা লোক দেখানো। কেন এরকম করিস? নবনী জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। ফরহাদ সাহেব বললেন, কোথায় যাচ্ছিস? চা আনতে যাচ্ছি। তুমি দোতলায় আছো, এখন হাজার ডাকাডাকি করেও কাউকে আনা যাবে না। বাবা, তোমাকে কি 1 কাপ চা দিতে বলবো? খাবে? না। তোর দুঃস্বপ্ন দেখা কেমন এগুচ্ছে? ভালোই এগুচ্ছে। কাল রাতেও দেখেছিস? হুম। খাতায় সব লিখছিস?
লিখছি। সাইকিয়াট্রিস্টকে খাতাটা দেখতে দিয়েছিস? না। দিস তো আমাকে খাতাটা, পড়ে দেখবো ঘটনা কি। আচ্ছা। ফরহাদ সাহেব হঠাৎ সামান্য গম্ভীর হয়ে গেলেন, তবে মুখের হাসি আগের মতোই রইল, চোখ গম্ভীর হয়ে গেল। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আরেকটা কথা জিজ্ঞেস করব, সরাসরি জবাব দিবি, নকল, কনফিউশন না, স্ট্রেট আনসার, ইয়েস নো টাইপ। প্রশ্নটা হলো, আনিস ছেলেটাকে কি তোর পছন্দ হয়েছে? নবনী সঙ্গে সঙ্গে বলল, না। পছন্দ হয়নি কেন? কারণগুলো নিয়ে চিন্তা করিনি, পছন্দ হয়নি এইটুকু জানি। সে কি তোকে পছন্দ করেছে? হ্যাঁ, করেছে। আমার যত সমস্যায় থাকুক, আমি পছন্দ করার মতো মেয়ে। আনিসের সঙ্গে তোর কি এখন যোগাযোগ নেই? আছে, সে সপ্তাহে 2টো করে চিঠি পাঠায়। তুই চিঠি লিখিস না? আমিও লিখি। তুই কটা চিঠি লিখিস? আমিও সপ্তাহে 2টো। আর কিছু জিজ্ঞেস করবে? না। আমি কি এখন চায়ের সন্ধানে একতলায় যেতে পারি? ফরহাদ সাহেব জবাব দিলেন না, মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তাকে খুবই চিন্তিত মনে হলো। আজ তিনি অফিসে যাননি মেয়েকে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য। কথা জিজ্ঞেস করা হয়েছে, এখন তিনি যেতে পারেন। দুপুর 1টায় জাপানি ডিজাইনার মিস্টার ওসাকু-সানের সঙ্গে তার লাঞ্চের ব্যবস্থা আছে। ওসাকু-সান চীনামাটির বাসন-কোসনের ডিজাইন দেখাবেন। এই জাপানি শিল্পী নাকি বাংলাদেশি মোটিফ নিয়ে কাজ করছেন। ফরহাদ সাহেবের দুপুরের লাঞ্চে যেতে ইচ্ছা করছে না। তিনি নিজের উপর সামান্য বিরক্ত বোধ করছেন। তার মেয়ের বয়স 22, সে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে। তার বয়স 57, তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন না। নবম নিজেই চা বানালো। নিজের হাতে বানানো চা তার নিজের কখনো পছন্দ হয় না। আর চায়ের কাপে চুমুক দিয়ে মন ভালো হয়ে গেল। চমৎকার চা হয়েছে। লিকার ঘন হয়নি, আবার পাতলাও হয়নি। চিনি যতটুকু দেয়া হয়েছে তার চেয়ে 1 দানা বেশি হলে মিষ্টি হয়ে যেত, 1 দানা কম হলেও মিষ্টি কম লাগতো। চা হলো এমন এক পানীয় যার সব অনুপাত নির্দিষ্ট এবং এক এক জনের জন্য এক এক রকম। নবনীর মন এখন ভালো। মন ভালো থাকা অবস্থায় ছোটখাটো কিছু অপ্রিয় কাজ করে ফেলা যায়, তেমন খারাপ লাগে না। নবনী ঠিক করে ফেললো কলাবাগানে তার শ্বশুর বাড়িতে যাবে, মাছ সঙ্গে নিয়েই যাবে। দুপুরে ওই বাড়িতেই খাবে। বাবাকে বলে মাছ কিনাতে হবে। কাউকে ফার্মেসিতে পাঠিয়ে 1 পাতা প্যারাসিটামল ট্যাবলেট আনাতে হবে। শ্বশুর সাহেবের সঙ্গে কথা বলার সময় অবশ্যই তার মাথা ধরবে। হাতের কাছে মাথা ধরা ট্যাবলেট থাকা দরকার। আজ একটা ছোটখাটো এক্সপেরিমেন্টও করা যেতে পারে। মাথা ধরার ট্যাবলেট আগে ভাগে খেয়ে রাখা মাথা ধরার সুযোগই হবে না। শরীরের আগে থেকেই ওষুধ বসে আছে। দরজা খুললেন নবনীর শ্বশুর সালেহ সাহেব। নবনীর মনে হলো তিনি খুবই চিন্তিত, বিরক্ত এবং উদ্বিগ্ন। মানুষটা ছোটখাটো দুশ্চিন্তা এবং উদ্বেগে আরো ছোট হয়ে গেছেন। এই ভদ্রলোককে নবনীর কাছে কার্টুন চ্যানেলে দেখায় এমন কোনো কার্টুন ক্যারেক্টারের মতো মনে হয়। কোনো ক্যারেক্টার, এটা মনে করতে পারছে না। সালেহ সাহেব নবনীকে দেখে গলা নামিয়ে বললেন, বৌমা, তুমি স্ট্রেইট আমার ঘরে চলে যাও। তোমার শাশুড়ির সঙ্গে কোনো কথা বলবে না। আগে আমার কথা শুনবে, তারপর তুমি যদি তার কথা শুনতে চাও শুনবে। তুমি এসে ভালো করেছো। আমি তোমাকে টেলিফোন করে আনবার ব্যবস্থা করছিলাম। নাম্বার ভুলে গেছি বলে টেলিফোন করতে পারছিলাম না। নাম্বার তোমার শাশুড়ির কাছে, তার কাছে তো আর নাম্বার চাইতে পারি না। নবনী চিন্তিত গলায় বলল, নাম্বার চাইতে পারেন না কেন? অবস্থা সেরকম না, আমাদের অবস্থা খুবই খারাপ। তুমি নতুন বউ, তোমার চোখে যেন কিছু না পড়ে এই জন্য ঢাকা দিয়ে রাখি। ঢাকা রাখি আর সম্ভব না। এনাফ ইজ এনাফ। নবনী বলল, আপনাদের জন্য একটা মাছ এনেছিলাম, গাড়িতে আছে। রাখো তোমার মাছ, আসো আমার ঘরে আসো। সালেহ সাহেব উত্তেজনায় কাঁপছেন, কথাও ঠিক মতো বলতে পারছেন না, শব্দ জড়িয়ে যাচ্ছে, চোখ লাল, মনে হচ্ছে গত রাতে ঘুমাননি। সালেহ সাহেব নবনীর হাত ধরে প্রায় টানতে টানতে তার নিজের ঘরে নিয়ে গেলেন। ছোট্ট ঘর, লেখার টেবিল আর বুক সেলফ, ভর্তি ম্যাগাজিন ছাড়া আর কিছু নেই। রিটায়ার করার পর থেকে প্রতি দুপুরে এই ঘরের মেঝেতে কম্বল বিছিয়ে তিনি ঘুমান। স্ত্রীর সঙ্গে মন কষাকষি হলে রাতেও তাকে এই ঘরে থাকতে হয়। ঘরে একটা মাত্র চেয়ার, সেই চেয়ারে নবনীকে তিনি বসালেন। হাত নাড়তে নাড়তে হড়বড় করে কথা বলতে লাগলেন। মা, খুব মন দিয়ে ঘটনাটা শোনো। ঘটনার সূত্রপাত 2 দিন আগে। হঠাৎ আমি লক্ষ্য করলাম তোমার শাশুড়ি তার মুখের ওপর সবসময় একটা বই ধরে আছে। বইটার নাম হলো 7 কাহন, সমরেশ মজুমদারের লেখা। মা, তুমি বইটা পড়েছো?
জি না, আমিও পড়ি নাই। তোমার শাশুড়ি যা করে তার মধ্যে বাড়াবাড়ি থাকে। বই যে পড়ছে এর মধ্যেও বাড়াবাড়ি আছে। সবসময় মুখের সামনে বই ধরে রাখা চাই। রাতে ঘুমাতে যাচ্ছি, সে বাতি জ্বালিয়ে বই পড়ছে। বাতি জ্বালানো থাকলে আমার ঘুম হয় না, এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। বই নিয়ে ঢং করতে পারলেই হলো। সকালে নাস্তা খাচ্ছি, সেখানেও মুখের সামনে বই। তারপর আমি আজ নাস্তার টেবিলে খুবই ভদ্র ভাষায় বললাম, বই যে পড়ছো, কাহন শব্দের অর্থ জানো? সে বই থেকে চোখ না তুলে বলল, না। আমি সামান্য রাগ করে বললাম, একটা বই পড়ছো, তার নামের অর্থ জানার ইচ্ছে হলো না? সে বই থেকে চোখ না তুলে বলল, পড়ার সময় বিরক্তি করবে না। আমি বললাম, ঘরে 4টা ডিকশনারি, একটা ডিকশনারি দেখলেও তো অর্থটা জানতে পারতে। সে বই নিয়ে গটগট করে শোবার ঘরে চলে গেল। নবনী বলল, আপনিও ওনার পেছনে পেছনে শোবার ঘরে গেলেন? অবশ্যই। তাকে গিয়ে খুব ভদ্রভাবে বললাম, নামের অর্থ জানলে বইটা পড়ে আরাম পাবে। তুমি একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছ, সেই ছেলের নাম জানবে না, এটা কেমন কথা? তোমার শাশুড়ি থমথমে গলায় বলল, বই পড়া আর মেয়ে বিয়ে দেয়া এক হলো? আমি বললাম, অবশ্যই এক। তখন সে খটাস করে বই বন্ধ করে রাগে ফোঁস করতে করতে বলল, বলো কাহনের অর্থ কি, আমাকে বলো। অর্থ জেনে তারপর পড়ো। আমি তোমার শাশুড়ির ভাবভঙ্গি দেখে একটু টেনশনে পড়ে গেলাম। তার নেচার তো জানি। লোকজন তিলকে তাল করে, তোমার শাশুড়ি তিলকে বড় সাইজের কাঁঠাল করে। ভালো কথা মা। তুমি কি কাহন শব্দের অর্থটা জানো? জি না। কাহনের অর্থ কি কাহিনী? সাতকাহন হলো সাত কাহিনী। না, কাহন হলো সংখ্যাবাচক। ওই যে 4 কড়ায় 1 গন্ডা, 2 গন্ডায় 1 পণ, 16 পণে 1 কাহন। কাজেই কাহন হলো 132। 1 কাহন আম মানে 132টা আম। 7 কাহন মানে হলো 924। নবনী হাসি মুখে বলল, বইয়ের নাম 924? হ্যাঁ তাই। এটা তোমার শাশুড়িকে বললাম। বলার পর সে যে কি করলো তুমি বিশ্বাস করবে না। কোনো সুস্থ মস্তিষ্কের মহিলা এই কাজটা করতে পারে না। সে বলল, কাহন নামের অর্থ জানার পর বইটা পড়তে ভালো লাগছে না, এই বলে জানালা দিয়ে বইটা ফেলে দিল। বই পড়ল নর্দমায়। ঘটনার এই হলো সারমর্ম। মা, আমি ঠিক করেছি, তোমার শাশুড়ির সঙ্গে এক ছাদের নিচে আমি আর বাস করব না। স্বামী স্ত্রীর একজন যদি উত্তর মেরু হয় এবং আরেকজন যদি হয় দক্ষিণ মেরু, তাহলেও এক ছাদের নিচে থাকা যায়। কিন্তু আমাদের অবস্থাটা দেখো, আমি হলাম দক্ষিণ মেরু, তোমার শাশুড়ি উত্তর মেরুও না, একেবারে মঙ্গল গ্রহ। আমাদের এক ঘরে থাকা সম্ভবই না। আপনি যাবেন কোথায়? তোমার কি ধারণা আমার থাকার জায়গার অভাব? থাকার জায়গার আমার অভাব নেই। সুটকেস বিছানা গুছিয়ে রেখেছি। তোমার সঙ্গে দেখা হয়েছে, ভালোই হয়েছে। তুমি আনিসকে চিঠি দিয়ে জানিয়ে দিও। প্রয়োজন বোধে টেলিগ্রামও করতে পারো। নবনী আতঙ্কিত গলায় বলল, আপনি সত্যি সত্যি চলে যাবেন নাকি? সালেহ সাহেব থমথমে গলায় বললেন, অবশ্যই চলে যাব। তুমি মা আমাকে চিনো নাই। আমি 2 কথার মানুষও না, 3 কথার মানুষও না। আমি 1 কথার মানুষ। আমি ওই ওল্ড ভিক্সেন এর সঙ্গে বাস করব না। ভিক্সেন মানে জানো তো মা? ভিক্সেন মানে হলো মহিলা শিয়াল। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, তখন অবশ্যই চলে যাব। কখন যাবেন? এখনই যাব। আবার কখন? পঞ্জিকা দেখে ঘর থেকে বের হবার দরকার নেই। সুতা কেটে গেলে ঘর থেকে বের হতে হয়। সুতা তো কাটা হয়ে গেছে। বাবা, একটা কাজ করলে কেমন হয়? দুপুরে খাওয়া দাওয়া করে যান। আমি আপনাদের জন্য বিরাট একটা রুই মাছ এনেছি। সালেহ সাহেব পুত্রবধূর দিকে তাকিয়ে ছোটখাটো একটা ধমক দিলেন। তারপর নিজের মনে বিড়বিড় করে বললেন, বাংলায় একটা প্রবচন আছে, মরিচ জব্দ শিলে, বউ জব্দ কিলে। বলেই ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, বিরাট ভুল হয়ে গেছে। বিয়ের পরপর যদি এই প্রবচন অনুযায়ী কাজ করতাম, তোমার শাশুড়ির জব্দ থাকত। নমনী হেসে ফেলল। সালেহ সাহেব অগ্নিদৃষ্টিতে পুত্রবধূর দিকে তাকালেন এবং অন্তদন্ত ভঙ্গিতে বের হয়ে গেলেন। তিনি সিঁড়ি ভেঙে নামছেন, তার ধূপধাপ শব্দ পাওয়া যাচ্ছে। নবনী তার শাশুড়ির কাছে ছুটে গেল। নবনীর শাশুড়ি ফরিদা বেগম নিরুদ্বিগ্ন গলায় বললেন, মা, তুমি দুশ্চিন্তা করো না তো। তোমার শ্বশুর এর আগে খুব কম করে হলেও 300 বার ঘর থেকে বের হয়েছে। এটা নতুন কিছু না। সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। তোমার শ্বশুরের দৌড় হচ্ছে রেল স্টেশন পর্যন্ত।
রাগারাগি করে রেল স্টেশন পর্যন্ত যাবে, তারপর মুখ শুকনা করে ফিরে আসবে। রাগ করে অন্তত একবার সপ্তাহখানেক বাইরে থেকে এলেও বুঝতাম পুরুষ মানুষের কিছু তার মধ্যে আছে। কিছুই নাই। নবনী হাসল। শাশুড়িকে তার বেশ পছন্দ। এ বাড়িতে এলেই সে তার শাশুড়ির সঙ্গে গুটুর গুটুর করে গল্প করে। ফরিদা বললেন, মা, তুমি কি আজ দুপুরে আমার সঙ্গে খাবে? নবনী হ্যাঁসূচক মাথা নাড়ল। ফরিদা বললেন, তাহলে এক কাজ করো, তুমিই মাছটা রান্না করো, বৌমার হাতের রান্না খাই। নবনী বলল, মা, আমি রাঁধতে পারি না, শুধু চা বানাতে পারি। ফরিদা বললেন, রান্না কোনো ব্যাপারই না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। নবনী রান্না চড়িয়েছে, জীবনের প্রথম রান্না। সে ভেতরে ভেতরে এক ধরনের উত্তেজনা বোধ করছে। মনে মনে ঠিক করে ফেলেছে, রান্নাটা যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে বাটিতে করে এক বাটি মাছ সে তার বাবার জন্য নিয়ে যাবে। ফরিদা রান্নাঘরে বসে জাতি দিয়ে সুপুরি কাটছেন। চিকন করে সুপুরি কাটার অস্বাভাবিক দক্ষতা তার আছে। এই বিদ্যাটিও তিনি তার পুত্রবধূকে শেখাতে চান, আজ না, অন্য কোনো দিন। একদিনে অনেক কিছু শেখাতে নেই। ফরিদা সুপুরি কাটা বন্ধ করে হঠাৎ প্রশ্ন করলেন, আনিসকে তোমার কেমন লাগে মা? নবনী কিছু বলল না। ফরিদা হালকা গলায় বললেন, পৃথিবীর উত্তর দক্ষিণে চাপা, আর আমার ছেলেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই চাপা। কিন্তু মা, ছেলেটা ভালো, খুবই ভালো। কিছুদিন ধৈর্য ধরে যদি তার সঙ্গে থাকো তাহলে দেখবে তাকে ভালো লাগতে শুরু করেছে। নবনী তার শাশুড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফরিদা তার পুত্রবধূর দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সুপারি কাটতে বললেন, চট করে কোনো সিদ্ধান্ত নিও না। নবনী বলল, আমি কোনো সিদ্ধান্ত নেইনি। বলেই তার মনে হলো সে ভুল কথা বলেছে। সিদ্ধান্ত সে নিয়েছে, কঠিন সিদ্ধান্ত। সিদ্ধান্তের কথা কাউকে জানাতে ইচ্ছা করছে না। ফরিদা শান্ত গলায় বললেন, মাগো, আমি তোমার শ্বশুরের মতো বোকা মানুষ না, আমার অনেক বুদ্ধি। তুমি যে একটা কিছু ঠিক করেছো তা আমি জানি। তোমার মাছ হয়ে গেছে, মাছের ডেকচিটা নামাও। নবনী চুলা থেকে হাঁড়ি নামালো। ফরিদা বললেন, তরকারির রং ভালো হয়েছে। এখানে যেসব হলুদ পাওয়া যায় তাতে তরকারিতে রং হয় না। পাটনাইয়া হলুদে ভালো রং হয়। লবণ মনে হয় সামান্য বেশি হয়েছে। চুরুয়া কেমন ছাড়া ছাড়া লাগছে, একটু লবণ চেখে দেখো তো। নবনী লবণ চেখে বিস্মিত গলায় বলল, আপনি এত কিছু শিখেছেন কোথায়? আমার মার কাছে শিখেছি। তোমার মা বেঁচে থাকলে তিনি তোমাকে শেখাতেন, এখন আমি শেখাবো। নবনী কিছু একটা বলতে গিয়েও বলল না। ফরিদা বললেন, মা, তুমি কি বলতে চাও বলে ফেলো। কিছু বলতে চাচ্ছি না। কিছু অবশ্যই বলতে চাচ্ছিলে, শেষ মুহূর্তে তোমার কাছে মনে হয়েছে বলা ঠিক হবে না। তুমি বলতে পারো, আমি যে কোনো কিছুই সহজভাবে নিতে পারি। নবনী বলল, ধরুন কোনো কারণে যদি আপনার ছেলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরেও কি শেখাবেন? ফরিদা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তারপরেও যদি তোমার আমার এখানে আসার মতো সাহস থাকে তাহলে অবশ্যই শেখাবো। দরজায় কেউ কড়া নাড়ছে। ফরিদা বেগমের ঠোঁটে অস্পষ্ট হাসির রেখা। তিনি নবনীর দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, তোমার শ্বশুর চলে এসেছেন। আজ মনে হয় স্টেশন পর্যন্ত যেতে পারেনি, তার আগেই ফিরে এসেছে। নবনী বলল, মা, আপনি খুবই ভাগ্যবতী একজন মহিলা। ফরিদা বললেন, অবশ্যই আমি ভাগ্যবতী। বাংলাদেশে প্রথম 5 জন ভাগ্যবতী স্ত্রীর তালিকা তৈরি হলে সেখানে আমার নাম থাকবে। দরজার কড়া অতি দ্রুত নড়ছে। সালেহ সাহেবের গলার স্বরও পাওয়া যাচ্ছে, ফরিদা, ফরিদা। নবনী দরজা খোলার জন্য উঠতে যাচ্ছে। ফরিদা বললেন, তুমি বসো মা, দরজা খোলার দরকার নাই, কিছুক্ষণ ধাক্কাধাক্কি করুক, শাস্তি হোক।